পূর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো কিছুর সূচক 0 হলে তার মান 1 এর সমান হবে। তাহলে x এর সূচক 0 সমান 1। এটি কি কারণে হলো আমি তোমাকে তার একটি যুক্তি দিচ্ছি। আমি একটি উদাহরণ দিয়ে বুঝাই। 3 এর সূচক 1 সমান 3, 3 এর সূচক 2 সমান 9, 3 এর সূচক 3 সমান 27। তো যতবার আমরা সূচকের মান কমাচ্ছি ততবার 3 দিয়ে ভাগ করছি। 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হয়, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, এরপর 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 3 এর সূচক 0 এর মানকে এভাবে চিন্তা করা যায়। তো এটি একটি উপায় এটি চিন্তা করার। এ নিয়ে চিন্তা করার আরো একটি উপায় হলো আমরা সূচকের অংশ নিয়ে কাজ করতে পারি। উদাহরণস্বরূপ আমি বলেছিলাম যে এর সূচক b গুণ এর সূচক c সমান এর সূচক b যোগ c। এখন c সমান 0 হলে কি হবে যদি এর সূচক b গুণ এর সূচক 0 হয়? তো এই বৈশিষ্ট্য অনুসারে এটি হবে এর সূচক b যোগ 0। তাহলে এর সূচক b গুণ এর সূচক 0 সমান হবে এর সূচক b। যদি এটির উভয় পক্ষকে a দিয়ে ভাগ করি তাহলে এটিকে আমি আবার লিখি এর সূচক b গুণ এর সূচক 0, তাহলে সমান হবে এর সূচক b, b যোগ 0 সমান b। যদি তুমি উভয় পক্ষকে এর সূচক b দিয়ে ভাগ করো তাহলে কি হবে? বাম পাশে থাকবে এর সূচক 0, তাই তো? এগুলো বাদ হয়ে গেল। তাহলে এর সূচক 0 সমান হলো 1। তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি যে কোনো সংখ্যার সূচকের ক্ষেত্রে এটা প্রমাণ করতে পারো যে সূচক 0 হলে তার মান 1 হবে। এবং এখানের এই 3 দিয়ে দেখানো উদাহরণটি থেকেও এটি স্পষ্ট বোঝা যায়। যখন তুমি নিবে 3 এর ঋণাত্মক সূচক 1, আমরা আগের ভিডিওটিতে তা দেখেছি, এটি হবে 1/3 এর সূচক 1 বা 1/3। তো আবারও 3 এর সূচক 0 থেকে 1/3 বা আরেকবার 3 দিয়ে ভাগ। তাহলে বোঝা যাচ্ছে যে 3 এর সূচক 0 হলে তার মান হবে 1। তো এখানে একটি সমস্যা থেকে যাচ্ছে যে 0 এর সূচক 0 হলে কি হবে? এটি একটি অদ্ভুত ব্যাপার। 0কে 0 দিয়ে 0 বার গুণ করা, এবং এর মান নির্ভর করে তুমি কোন ক্ষেত্রে এটি ব্যবহার করছো তার উপরে। মাঝে মাঝে একে অসংজ্ঞায়িত বলা হয়, কিছু বেশিরভাগ ক্ষেত্রেই আবার বলা হয় যে এর মান হলো 1। এটা কেন এমন হয় তা আমরাও ঠিক জানি না। তবে তুমি গুগলে গিয়েও লিখতে পারো 0 এর সূচক 0 এবং সেখানেও তুমি 1 পাবে। এর একটা কারণ হতে পারে এই যে 0 এর সূচক 0 সমান 1 হলে অনেকগুলো সূত্রের ক্ষেত্রে বেশ কার্যকর ফলাফল পাওয়া যায়। বিশেষ করে দ্বিপদী সমীকরণের ক্ষেত্রে 0 এর সূচক 0 সমান 1 ধরা হয়, কিন্তু সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। তো এটা নিয়ে তুমি পরে চিন্তা করতে পারো। এখন চলো অন্যান্য কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি এবং তারপর এই সবগুলো সম্বলিত কিছু সমস্যার সমাধানের চেষ্টা করব। আমি তোমাকে আগের ভিডিওটিতে বলেছি ঋণাত্মক সূচক দিয়ে আসলে কি বোঝায়। এর সূচক ঋণাত্মক 1, অথবা বলতে পারি এর সূচক ঋণাত্মক b সমান হলো 1 এর সূচক b। এখন এটাকে বাস্তব উদাহরণের সাহায্যে বুঝাই। 3 এর সূচক ঋণাত্মক 3 সমান হলো 1/3 এর সূচক 3, যা সমান হলো 1/3 গুণ 3 গুণ 3 বা 1/27। এখন যদি বলা হয় যে 1/3 এর সূচক ঋণাত্মক 2, তাহলে কি হবে? তো সেটা হবে 1/1/3 এর সূচক 2। তুমি ঋণাত্মকটিকে মুক্ত করলে এবং এটি উল্টে দিলে, তাহলে সমান হবে 1/-1/3 গুণ 1/3 সমান হলো 1/9। তাহলে এটা হবে 1/1/9, যা হলো 1 গুণ 9 বা শুধু 9। এটি একেবারে ঠিক আছে, কারণ 1/3 আর 3 এর সূচক ঋণাত্মক 1 একই কথা। 3 এর সূচক ঋণাত্মক 1 আর 1/3 এর সূচক 1, যা হলো 1/3। তো এখন যদি আমরা এই 1/3 এর বদলে 3 এর সূচক ঋণাত্মক 1 লিখি, তাহলে এখানে 3 এর সূচক ঋণাত্মক 1, এর সূচক ঋণাত্মক 2 আর এটা একই। এবং আমরা যদি এর একটি বৈশিষ্ট্য ব্যবহার করি, আমরা যেগুলো প্রথম ভিডিওটিতে দেখেছি, আমরা এই দুই সূচকের গুণফল বের করতে পারবো। তাহলে এর সমান হবে 3 এর সূচক
ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 2, যার সমান হবে 3 সূচক 2 বা 9, তাহলে আশা করি এই ব্যাপারে এখন একটা পরিষ্কার ধারণা হয়েছে যে সূচক এবং ঋণাত্মক সূচক কিভাবে কাজ করে। এবং তুমি যে সূত্র ব্যবহার করি সূচকের কাজগুলো করো না কেন, যদি কোনো ভুল না করো তাহলে শেষ তোমার উত্তর সবসময় একই আসবে। এখন সবশেষে আমি ভগ্নাংশ সূচকের ধারণা দেব। তাহলে এসো সূচক হিসেবে একটি ভগ্নাংশ নিয়ে দেখি কি হয়। ধরো এর সূচক 1/b, এটা অর্থ হলো এর বিতম মূল। তাহলে এটা একটু স্পষ্ট করে ব্যাখ্যা করি, চলো এটি একটি সংখ্যা দিয়ে করি। যদি বলি 4 সূচক 1/2, তার মানে হলো 4 বর্গমূল, যা সমান হলো যদি আমরা বর্গমূল করি তাহলে 2। তাহলে যদি আমাদের নিতে হতো 8 সূচক 1/3, তাহলে সেটি হতো 8 ঘনমূল। এটি আসলে সূচকের সবচেয়ে বিভ্রান্তিকর একটা ব্যাপার। আমি এখানে বলছি যে কোন সংখ্যাটিকে সেই সংখ্যাটি দিয়ে 3 বার গুণ করলে 8 পাওয়া যাবে। তাহলে যদি আমি বলতাম যে x সমান 8 সূচক 1/3, তাহলে সেটা আর x এর সূচক 3 সমান 8 একই কথা। তাহলে এই দুটি বিবৃতি যে সমান তা আমরা কিভাবে জানবো? আচ্ছা, তো এই সমীকরণের উভয় পক্ষকে 3 সূচকে বাড়িয়ে দেখি কি হয়। বাম পক্ষের সূচক 3 এবং ডান পক্ষের সূচক 3 করলে কি পাবো? বাম পাশে আমি পাবো x এর সূচক 3 এবং ডান পক্ষে পাবো 8 সূচক 1/3 গুণ 3। 1/3 গুণ 3 সমান হলো 1। তাহলে যদি x সমান 8 সূচক 1/3 হয়, তাহলে x সমান কত? আচ্ছা, 2 গুণ 2 গুণ 2 সমান 8। এটা বের করার আসলে কোনো সহজ উপায় নেই। বিশেষ করে যখন তুমি চতুর্থ বা পঞ্চম মূলে যাবে তখন তুমি দশমিক মান পাবে এবং অধিকাংশ সময়ে এগুলো করতে ক্যালকুলেটরের প্রয়োজন পড়বে। তবে 8 সূচক 1/3 বা 16 সূচক 1/4 বা 27 সূচক 1/3 ক্ষেত্রে এসব হিসাব করা খুব একটা কঠিন না। তাহলে ঠিক এটি হলো 2। এবার এটিকে আরো বিভ্রান্তিকর করি। তাহলে 27 সূচক ঋণাত্মক 1/3 সমান কত হবে? বেশ চিন্তিত হওয়ার কিছু নেই, এটি আমরা ধাপে ধাপে করব। যখন তুমি ঋণাত্মক ঘাত নেবে, এটি 1/27 সূচক 1/3 সমান হবে। তুমি ঋণাত্মকটিকে মুক্ত করো এবং 1 নিচে পুরোটিকে নিয়ে আসো এবং তারপর 27 সূচক 1/3 সমান কত হবে? আচ্ছা, কোন সংখ্যাটি 3 বার গুণ করলে 27 হবে? সংখ্যাটি হলো 3। তাহলে এটি সমান হবে 1/3। এখন আমি এটিকে আরো একটি স্তরে নিয়ে যাচ্ছি। তুমি হয়তো একটু বিভ্রান্ত হতে পারো, কিন্তু আশা করি মজা পাবে। 8 সূচক 2/3 সমান কত? এটা দেখে কি ভয় লাগছে? এই সবগুলোর ক্ষেত্রে এই আসলে সূত্র কিন্তু একটি, তাই এটা হবে 8 বর্গের সূচক 1/3। কিন্তু এটা আমরা কিভাবে পেলাম? আচ্ছা, যদি আমি এই দুইটি সূচককে গুণ করি, এটি হবে 2/3। তাহলে 8 সূচক 2/3 সমান হলো 8 বর্গের সূচক 1/3। এটিকে আবার এভাবেও দেখা যায় যে 8 সূচক 1/3 বর্গ। কারণ যেভাবেই করি না কেন আমরা 8 সূচক 2/3 পাবো। আমরা একই মান পাচ্ছি কিনা একটু যাচাই করে দেখি নিজেরা। তাহলে 8 বর্গ সমান 64 এবং আমরা এর সূচক 1/3 এদিকে নিচে 8 সূচক 1/3 আমরা এর মধ্যেই এটি বের করেছি। তাহলে এটি হলো 2, কারণ 2 এর সূচক 3 হলো 8, তাহলে এটি হলো 2 এর বর্গ। তাহলে 64 এর সূচক 1/3 সমান কত? কোন সংখ্যাটিকে 3 বার গুণ করলে 64 হয়? তো আচ্ছা, 4 গুণ 4 গুণ 4 সমান 64 বা 4 এর সূচক 3 সমান 64। তাহলে বলা যায় 4 এর সমান হলো 64 এর সূচক 1/3, তাহলে এর সমান হবে 4। এবং দেখো এখানেও 2 এর বর্গ হলো 4। তাহলে তুমি কিভাবে এটা সমাধান করছো সেটা কোনো ব্যাপার না। তুমি বর্গ নিয়ে ঘনমূল করতে পারো অথবা ঘনমূল নিয়ে বর্গ করতে পারো, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তুমি একই উত্তরই পাবে। এখন আমি এতক্ষণ যা করেছি সব প্রকৃত সংখ্যা দিয়ে।
এখন এগুলোর মতোই কতগুলো সমস্যার সমাধান করি। চলো সংখ্যার বদলে চলক নিয়ে। তাহলে আমরা কয়েকটি রাশি নিতে চাই এবং উত্তরে আমরা কোনো ঋণাত্মক সূচক চাই না। তাহলে আমরা নিচ্ছি x এর সূচক ঋণাত্মক 3/x এর সূচক ঋণাত্মক 7। আমরা এটিকে বিভিন্নভাবে চিন্তা করতে পারি। আমরা এভাবে চিন্তা করতে পারি যে x এর সূচক ঋণাত্মক 3 গুণ 1/x এর সূচক ঋণাত্মক 7। তাহলে 1/x এর সূচক ঋণাত্মক 7 মানে কত? এটা সমান হলো x এর সূচক ধনাত্মক 7, তাই না? যদি 1 কিছু থাকে, তুমি উপরের 1কে মুক্ত করে দিয়ে সূচকের সামনে ঋণাত্মক চিহ্ন নিয়ে আসতে পারো। যদি তুমি ঋণাত্মক 7-এর আগে একটি ঋণাত্মক চিহ্ন বসাও, তাহলে এটি হবে শুধু 7 বা x এর সূচক 7। তাহলে এটিকে আমরা লিখতে পারি x এর সূচক ঋণাত্মক 3 গুণ x এর সূচক 7, এবং আমরা সূচকগুলো যোগ করতে পারি এবং এতে হবে x এর সূচক 4। এবং আর যে উপায়ে আমরা এটি করতে পারতাম তা হলো আমরা সূচকগুলোকে বিয়োগ করতে পারতাম। আমরা বলতে পারতাম যে যেহেতু ভিত্তি একই, তাহলে এটাকে লেখা যায় x এর সূচক ঋণাত্মক 3 বিয়োগ ঋণাত্মক 7, ঋণাত্মক 3 বিয়োগ ঋণাত্মক 7, 3 যোগ 7 বা 4। তাহলে এর সমান হবে ঋণাত্মক 3 বিয়োগ ঋণাত্মক 7-এর সূচক 4। এছাড়াও আরো একটি উপায়ে আমরা এটি করতে পারতাম। তাহলে আমরা আবার লিখি x এর সূচক ঋণাত্মক 3/x এর সূচক ঋণাত্মক 7, দুঃখিত, ঋণাত্মক x নয়। আচ্ছা, তাহলে x এর সূচক ঋণাত্মক 3 আর 1/x এর সূচক 3 একই কথা। তাহলে এটা হলো এটা গুণ 1/x এর সূচক ঋণাত্মক 7। তাহলে এটা সমান হবে 1/x এর সূচক 3 গুণ x এর সূচক ঋণাত্মক 7। তুমি সূচকগুলো যোগ করতে পারো। তাহলে হবে 1/x এর সূচক 3 বিয়োগ 7 বা x এর সূচক ঋণাত্মক 4। এবং এরপর এটি আমরা যদি এটিকে উল্টে দেই, আমরা উল্টোটি নেব এবং শুধু এর আগে একটি ঋণাত্মক চিহ্ন বসিয়ে দিব এবং ফলে এটি ধনাত্মক হয়ে যাবে। তাহলে এটা হবে x এর সূচক 4। তো এটি কোনো ব্যাপার না, আমরা কোন উপায়ে করছি। আমরা যতক্ষণ নিয়মের ধারাবাহিকতা ধরে রাখবো আমরা একই উত্তরই পাবো, এবং এক্ষেত্রে উত্তরটি হলো x এর সূচক 4। একটু ভিন্ন ধরনের আরো একটি করি এবং তারপর শেষ করে দেব। আমরা নেই 3 গুণ x এর বর্গ গুণ y এর সূচক 3/2 এবং এটিকে ভাগ করব x গুণ y এর সূচক 1/2। তাহলে এটা সমান 3 গুণ x এর মানগুলো, তো 3 গুণ x এর বর্গ ভাগ x গুণ y এর সূচক 3/2 ভাগ y এর সূচক 1/2। আচ্ছা, এর সমান কত হবে? 3 গুণ x এর বর্গ ভাগ x এর সমান কত? বা x এর বর্গ ভাগ x এর সূচক 1 কত হবে? এর সমান হবে x এর সূচক 2 বিয়োগ 1, এবং এরপর এটি হবে y এর সূচক 3/2 বিয়োগ 1/2। তাহলে এই পুরোটি সমান কত হবে? এটি হবে 3 গুণ x 2 বিয়োগ 1 সমান 1। তাই আমি x লিখতে পারি গুণ 3/2 বিয়োগ 1/2 সমান 2/2। তাহলে এটি হবে y এর সূচক 2/2। 2/2 বা 2 এর 2 সমান 1, তাই এর সমান হবে শুধু y। তাহলে এর সমান হবে 3 গুণ x গুণ y বা 3xy। যাই হোক, আমি চাই তুমি বাসায় বসে নিজে নিজে এমন কিছু সমস্যার সমাধান করো